ওকে, স্ক্রিনটি দেখা যাচ্ছে? আমরা এই কি বলে প্রবাবিলিটি ক্যালকুলেট করার জন্য পারমুটেশন এবং কম্বিনেশনের কিছু এক্সাম্পল দেখছিলাম। বি পর্যন্ত বোধহয় শেষ হয়েছিল, মনে হচ্ছে বিটা এটা শেষ হয়েছিল, তাই না? probability of that a breeze head will contain at most one ace. জি স্যার, এটা হয়েছিল স্যার। এটা হয়েছিল, রাইট? এটা শেষ হয়েছিল। আমরা শুরু করবো হচ্ছে সি থেকে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে আগেরটা ছিল হচ্ছে যে সর্বোচ্চ at most one ace থাকবে, টেক্কা থাকবে, সর্বোচ্চ একটা টেক্কা থাকতে পারে। আর এখনকার প্রবলেমটা হচ্ছে যদি ব্রিজ কার কন্টে at most one ace, মানে সর্বোচ্চ একটা টেক্কা থাকতে পারে, আবার নাও থাকতে পারে, তাই না? থাকতে পারে, নাও পারে। সর্বোচ্চ একটা টেক্কা অথবা নাও থাকতে পারে। সর্বোচ্চ মানে কি? কোনোটা নাও থাকতে পারে, কিন্তু থাকলে সর্বোচ্চ একটা। ইন দ্যাট স্যার কেস, ব্রিজ হ্যান্ড মানে কি স্যার? ব্রিজ হ্যান্ড এটা মানে কি স্যার? আচ্ছা, ব্রিজ হ্যান্ড মানে হচ্ছে ব্রিজ, একটা কার্ডের একটা ব্রিজ খেলা আছে, বুঝছো? মানে অনেকগুলো, আমি সবগুলো খেলা জানি না, তবে দু তিনটা যেগুলো জানি তার মধ্যে এটা একটা হচ্ছে স্পেকট্রাম, ব্রিজ। এই যে এই খেলাতে ব্রিজে তোমার পার্টনার থাকে দুইজন, চারজনের মধ্যে ডিস্ট্রিবিউশন করা হয় কার্ডগুলো, কিন্তু মানে অপোজিট সাইডে তারা আছে, তারা দুজন মিলে একটা পার্টনার, এই দুটো গ্রুপের মধ্যে খেলা হয়, দুজন দুজন গ্রুপের মধ্যে, এবং প্রত্যেকটা থেকে ব্রিজ হ্যান্ড বলা হয়। হ্যাঁ, মানে এটা দুইজন মিলে খেলা, আসলে দুইজন মিলে একটা গ্রুপ, চারজন তো থাকে, দুজন দুজন করে একটা গ্রুপ, প্রত্যেকে একটা ব্রিজ হ্যান্ড বলা হয়, কারণ আসলে তো দুইজন মিলে একটা গ্রুপ, সেজন্য প্রত্যেকে একটা হ্যান্ড, সেজন্য এক একজনকে ব্রিজ হ্যান্ড বলা হয়। জি স্যার। Okay. তো যে যদি মানে একটা মানে এটা আসলে ব্রিজ হ্যান্ড, তোমরা মনে করতে পারো যে এটা ইউজুয়াল ডিস্ট্রিবিউশন চারজনের মধ্যে। হ্যাঁ, খেলার সময় ব্রিজ হ্যান্ড, কিন্তু আসলে ইউজুয়াল ডিস্ট্রিবিউশন, চারজনের মধ্যে কার্ডগুলো প্রথমে 13টা 13টা করে ভাগ হয়। তো এখন হচ্ছে যে কোন একটা হ্যান্ডে যদি অ্যাটমোস্ট ওয়ান এজ থাকে, একটা টেক্কা থাকে, তাহলে প্রবাবিলিটি কি যে একটাও টেক্কা থাকবে না, এটা সম্ভাবনা কতটুকু? আমরা যদি বলি যে সর্বোচ্চ একটা থাকতে পারবে, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে একটাও থাকতে পারবে না, এটা সম্ভাবনা কতটুকু? আগেরটা কি ছিল আমরা বের করেছি, দেখো, আগেরটা বের করেছি হচ্ছে সর্বোচ্চ একটা টেক্কা থাকতে পারে, এটার একটা আমরা ভ্যালু বের করেছি, তাই না? এই সংখ্যাটা বের করেছি। তাহলে এই ক্ষেত্রে, এই প্রবলেমের ক্ষেত্রে যেখানে একটাও টেক্কা থাকতে পারবে না, সেখানে স্যাম্পল স্পেস কোনটা হবে বলতে পারবে? বি এবং সি এর মধ্যে দেখো তো, এখানে আমরা কি বের করেছি? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ব্রিজ হেড উইল কন্টেইন অ্যাট মোস্ট ওয়ান এজ, একটা টেক্কা থাকবে। আর এখানে বলেছি যদি একটা টেক্কা থাকতে পারে সর্বোচ্চ, সেক্ষেত্রে সর্বোচ্চ একটা টেক্কা থাকতে পারে, যতগুলো সংখ্যা আছে তার মধ্যে একটাও টেক্কা থাকতে পারবে না, তাদের সংখ্যা কতটুকু, মানে সে রেশিওটি তো সেটা প্রবাবিলিটি, তাই না? তাহলে এইখানে যেটা নিচের অংশটুকু হবে, তার নিচে আমরা কি থাকে, আমরা যে রেশিওটা বের করি প্রবাবিলিটি বের করার জন্য, সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ স্যাম্পল স্পেস, তাই না? টোটাল স্যাম্পল স্পেস, আর উপরে হচ্ছে যে যে আউটকাম, যেটা আমরা এক্সপেক্টেড আউটকাম যেটা ঘটতে পারে, এই দুটো রেশিও তো আসলে প্রবাবিলিটি। এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে স্যাম্পল স্পেস কোনটা হতে পারে, এনি আইডিয়া? এই দুইটার মধ্যে দেখো চিন্তা করে। এখানে আমরা বের করে ফেলেছি সংখ্যাটা, সর্বোচ্চ একটা টেক্কা থাকতে পারে কতগুলো ক্ষেত্রে আর কি, আর এখানে হচ্ছে একটাও থাকতে পারবে না, তাদের মধ্যে সর্বোচ্চ যদি একটা থাকতে পারে, সেই ক্ষেত্রে একেবারেই থাকবে না, এই সংখ্যা কতটুকু? সর্বোচ্চ একটা মানে কি? সর্বোচ্চ একটা মানে হয় একটা অথবা নান, দুইটাই কিন্তু মিলে সর্বোচ্চ একটা, তাই না? হয় টেক্কা আছে অথবা কোনো টেক্কা নাই, এই দুইটা মিলে তো সর্বোচ্চ একটা। জি স্যার। তাদের মধ্যে তার মানে নো টেক্কা কয়টা সংখ্যা, ব্যাপারটা তাই না? জি স্যার। তাহলে এই ক্ষেত্রে স্যাম্পল স্পেস কোনটা হবে? স্যার আগেরটার অনুকূল ফলাফলটাই হচ্ছে গিয়ে রাইট, এটা স্যাম্পল। এইটার যেটা ছিল ফলাফল, হ্যাঁ, অ্যাট মোস্ট ওয়ান এজ, সেটাই হবে কি এটার স্যাম্পল স্পেস, তাই না? জি স্যার। জি স্যার। তাই হচ্ছে না? জি স্যার। আচ্ছা,
এই ক্ষেত্রে তাহলে আমরা তো এটা পেয়ে গেলাম, স্যাম্পল স্পেসটা আমরা পেয়ে গেলাম সহজেই, যে ব্রিজ হ্যান্ড উইথ নো এস। আচ্ছা, আমরা যে এই অংশটুকু, এই মাঝের অংশটুকু আমরা কি বের করেছি? মাঝের অংশটুকু বের করেছি আগেই, ঠিক না? যে অ্যাটমোস্ট ওয়ান এস কয়টা থাকবে, এটা প্রোডাক্ট টার্ম, যেটা আগে বের করেছি, রাইট? এটাই সেম জিনিস। এই যে এটা, এই যে এই অংশটুকু, উপরের অংশটুকু, এই যে এই অংশটুকু, তাই না? যেখান থেকে এসছে, এটা কি বলছে? সর্বোচ্চ একটা। এই প্রোডাক্ট টার্ম হচ্ছে একটা ইস থাকার সম্ভাবনা, মানে একটা ইস থাকার কতটুকু সম্ভাবনা আছে বা সংখ্যা আছে, এটা আমরা সম্ভাবনা বলছি না, তো এটা সংখ্যা বলছি আপাতত। রেশিওটা যখন বলবো তখন হচ্ছে সম্ভাবনা। তার মানে টোটাল স্যাম্পল স্পেসের মধ্যে একটা এজ থাকতে পারে কতগুলো ক্ষেত্রে, আর একটা স্পেস থাকবে আর একটা স্পেস থাকবে না। তার মানে কি এই দুটো যোগফল হবে। যেমন এইটা হচ্ছে কি, একটা, এটা গতবারের প্রবলেম। এটা হচ্ছে কি একটা 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 এস আছে, আর এখানে টোটালি কোনো এস নাই, 48টা থাকলো, বাকি 4টা তো এখানে নিয়ে নেওয়া হয়েছে। তাহলে এই দুটো যোগফল মিলে হচ্ছে যে এখানে একটা স্পেসও নাই, একটা এসও নাই, আর এখানে হচ্ছে সর্বোচ্চ একটা থাকতে পারে। তাহলে এই দুটো মিলে হচ্ছে কি, হয় একটা এই টেক্কা থাকবে অথবা থাকবে না, হয় একটা একটা টেক্কা থাকবে। এটা কি মানে হচ্ছে হয় সর্বোচ্চ একটা টেক্কা থাকবে অথবা কোনো টেক্কা থাকবে না। এই দুটো যোগফল হচ্ছে এটা, তাই না? এই সংখ্যাটা, রাইট? উপরেরটা, তাই না? জি স্যার। তাহলে এইটাই হয়ে যাবে হচ্ছে এখন নিচের অংশটুকু, ওই জিনিসটাই, এটাই নিচের অংশ হয়ে যাবে না এখন? এটা কি বলতেছে, হয় জি স্যার। একটা টেক্কা আছে অথবা নাই, হয় একটা টেক্কা আছে অথবা নাই। আর তাদের মধ্যে কি হচ্ছে, বাকি থাকলো কয়টা? একেবারে টেক্কা নাই কয়টা? 48/13, 48 এই সংখ্যা। হ্যাঁ, তার মানে এটা হয়ে গেলে তোমার হচ্ছে এখন টোটালি কোনো টেক্কা নাই। তাহলে এর রেশিওটা কি হবে, যে নো এস, নো টেক্কা থাকার সম্ভাবনা হচ্ছে এইটা। ইজ ইট ওকে? জি স্যার। জি স্যার। আচ্ছা, পরের প্রবলেমটাতে যাই। সেখানে বলতেছে যে একটা কয়েন দুইবার টস করা হয়েছে, ফাইভ টাইমস টস করা হয়েছে। একটা কয়েন 5বার টস করা হলো। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ 3 heads and 2 tails will be obtained? কি কি করতে পারে ঘটনা, একটু আগে একটু ইমাজিন করি। 5বার যদি আমি টস করি, তাহলে 5বারের মধ্যে কি হতে পারে? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট 3টা হেড থাকবে আর 2টো টেইল থাকবে, এটা আমরা মানে সম্ভাবনা কতটুকু? তাহলে ধরা যাক আমরা একটা প্যাটার্ন ধরি শুরুতে, যে কোনো একটা প্যাটার্ন। এটা কি হবে আমরা জানি না আসলে। এটা কি হতে পারে? 5টা হেড হতে পারে, 5টা টেল হতে পারে, 2টা হেড হতে পারে, 2টা টেল হতে পারে, ঠিক আছে? আমাদের যেটা এক্সপেক্টেড আউটকাম, সেই আউটকামটা কি? 3 heads and 2 tails, এইটা। তাহলে 3 heads এবং 2 tails, এরকম একটা ঘটনা আমরা চিন্তা করি, যেখানে আসলে 3 heads আছে, 2 tails আছে। প্রত্যেকটাই কিন্তু আসলে প্রবাবিলিটি কত? হাফ করে, তাই না? এই যে এইটা আমি বললাম প্রবাবিলিটি অফ 3টা হেড পর পর আর 2টো টেইল আছে, এটা আসলে কি, যে প্রথমটা হেড হওয়ার সম্ভাবনা কতটুকু, দ্বিতীয় টসে হেড হওয়ার সম্ভাবনা কতটুকু, তৃতীয় টসে হেড হওয়ার সম্ভাবনা কতটুকু, চতুর্থ টসে টেইল হওয়ার সম্ভাবনা কতটুকু, আর পঞ্চম টসে টেইল হওয়ার সম্ভাবনা কতটুকু। প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়ালি সম্ভাবনা কত? হাফ, তাই না? 50% প্রতিটা টসেই। তাহলে এটা কি হচ্ছে আসলে? হাফ টু দি পাওয়ার 5, 5বার হাফ 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 গুণ হবে, রাইট? ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে তাহলে এইটা হচ্ছে কি, এই একটা প্যাটার্ন পেলাম, এইটা আমাদের এই প্যাটার্নটি আমরা চাচ্ছি, তাই না? এই প্যাটার্নটা তো আমাদের এক্সপেক্টেড প্যাটার্ন। কিন্তু এই যে হেড গুলো আছে, এই হেড গুলো কি হতে পারে? রিঅ্যারেঞ্জ হতে পারে, তাই না?
এই হেড এখানে যেতে পারে, হয়তো এই টেলটা এখানে আসলো, এটা ঘটনা করতে পারে। স্যার স্যার একটা কথা, জানো স্যার রেকর্ড হইতেছে তো না স্যার? রেকর্ড তো হওয়ার কথা, হচ্ছে না। ও হচ্ছে না, আগেরটা তো মিস হয়ে গেছে। এখন হচ্ছে জি স্যার, এই রেকর্ড হচ্ছে তো। নাকি হচ্ছে না, বন্ধ হয়ে গেল? না স্যার, রেকর্ডটা হচ্ছে স্যার। হচ্ছে তো রেকর্ড। ঠিক আছে হুম। হইতেছে স্যার, আগে অনেক হইতেছিল। আগে হচ্ছিল নাকি, না বন্ধ হয়ে গেল? যাক, এখন হচ্ছে তো, রাইট? কোথায় হচ্ছে তো? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যে এইখানে আমাদের যে এক্সপেক্টেড প্যাটার্ন, সেই প্যাটার্নটা হচ্ছে আমরা ধরে নিলাম যে পরপর 3টা হেড আর 2টো টেইল, এবং প্রতিটা হেড হওয়ার সম্ভাবনা আলাদা আলাদা ভাবে 50%। প্রথমবার হেড হওয়ার সম্ভাবনা 50%, দ্বিতীয়বারও 50%, কোথায় গেল আল্লাহ তৃতীয়বারও 50%, চতুর্থবার টেইল হওয়ার সম্ভাবনা 50%, এবং পঞ্চমবার টেইল হওয়ার সম্ভাবনা হচ্ছে 50%। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি 50%। তাহলে আমাদের এই পুরো প্রবাবিলিটিটা হেড 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 টেল টেল, এটা কি হবে? 50% টু দি পাওয়ার 5। ঠিক আছে কি এটা? একটু রেসপন্ড করিও, অনেক অনেক সময় বুঝতে পারি না যে বুঝতে পারছো কিনা বা কানেকশন আছে কিনা, সেটা অনেক সময় বুঝতে পারি না। এনিওয়ে, এখন এই যে হেড আমি একটা ধরে নিয়েছিলাম, এটা অ্যাজিউম করেছিলাম, এগুলোর প্যাটার্নের পজিশন তো চেঞ্জ হতে পারে। প্যাটার্নে এই প্রথম হেডটা 5 নম্বর জায়গায় যেতে পারে, 5 নম্বর টেইলটা 2য় নম্বর পজিশনে আসতে পারে। তার অর্থটা কি? তার অর্থটা হচ্ছে এই 3টা হেড নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 3 টাইমস অ্যারেঞ্জ হতে পারে, 2টো টেইল নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 2 টাইমস ভাবে অ্যারেঞ্জ হতে পারে, এবং টোটাল অ্যারেঞ্জমেন্ট এই 5টা যে তোমার টস আছে আর কি, এই 5টা নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হতে পারে ফ্যাক্টরিয়াল 5 টাইমস। তাহলে আমরা যদি অর্ডার গুলোকে, মানে কিভাবে তারা চেঞ্জ হচ্ছে, অর্ডার গুলোকে যদি আমরা করি, পসিবল অর্ডারিং গুলোকে বের করতে চাই, তাহলে কি হবে? ফ্যাক্টরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2 এন্ড ফ্যাক্টর প্রোডাক্ট অফ ফ্যাক্টরিয়াল 3, তাই না? এটা তো আমরা আগে দেখেছিলাম, এটা কি মনে আছে? এটা আমরা আগে দেখেছিলাম, এই যে এটা মনে আছে, এটা 18 নাম্বার ফর্মুলাটা। মনে আছে? হ্যালো হ্যালো। স্যার কম্বিনেশন জি স্যার, একই জিনিস হলে সেটা হ্যাঁ, একই জিনিস হলো একটা ফ্যাক্টরিয়াল দিয়ে ডিভাইড করা হবে, তাই না? সুতরাং তারা নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হতে পারবে হচ্ছে 10 টাইমস। সুতরাং টোটাল নাম্বার অফ হবে হচ্ছে, প্রবাবিলিটি হবে 10 ইনটু হাফ টু দি পাওয়ার 5, যে রেজাল্টটা আসে। ঠিক আছে? জি স্যার। পরের প্রবলেমটা হচ্ছে, এই পরের প্রবলেমটা থেকে একটা আমরা ফর্মুলেশনে যাব। অনেক জায়গায় এটাকে মানে এটা ইনফ্যাক্ট এক ধরনের ফাংশনই, যা হোক দেখা যাক কি হয় জিনিসটা। এ পেয়ার অফ কয়েন্স ইজ টসড 200 টাইমস। দুটো কয়েনকে টস করা হচ্ছে 200 বার। What is the probability that exactly x of 200 tosses, exactly x of the 200 tosses will show double heads? তার মানে 200 বার টস করা হলো, প্রতিটা টসে হেড 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 টেল এরকম অনেক কিছু হতে পারে, 4টা সম্ভাবনা আছে। এই 200 বার টস করার মধ্যে কতগুলো টসে এক্স্যাক্টলি এক্স, এটা কিন্তু বলা নাই কয়টা, 5টা না 10টা সেটা বলা নাই। এক্স্যাক্টলি এস অফ 20 টসেস উইল শো ডাবল হেড। তার অর্থ এই, আমরা এভাবে 200 বার টস করব। যে প্রথমবার টস করলাম, প্রথমবার টস করলে কি হবে? এরকম আসবে না, দুটো হেড হেড টেল টেল হেড অথবা টেল টেল। এই যে একবার টস করা হলো, 2বার টস করা হলো, 3বার টস করা হলো, এইভাবে করতে করতে আমাদের 200 বার টস করতে হবে। তার মানে 200 ইন্টু 4, এইটা হচ্ছে আমাদের টোটাল স্যাম্পল স্পেস, বিশাল স্যাম্পল স্পেস।
মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা, তাই না? অনেক বড় স্যাম্পল স্পেস। স্যার 200 × 4 নাকি 4 টু দি পাওয়ার 200 স্যাম্পল স্পেস? 4 টু দি পাওয়ার 2 টু 200, দি পাওয়ার হ্যাঁ 16 হ্যাঁ হয় হ্যাঁ হ্যাঁ 4 টু দি 4 টু পাওয়ার দি 200, পাওয়ার হ্যাঁ হ্যাঁ 4 টু দি পাওয়ার 200। বিশাল সাইজের স্যাম্পল স্পেস, কারণ এগুলো আবার রিঅ্যারেঞ্জ হতে পারে। আমি তো জাস্ট এভাবে চিন্তা করলাম, তাই না? মানে এই যে এই অর্ডারটা আবার চেঞ্জ হতে পারে, এটা এখানে আসতে পারে, এটা এখানে যেতে পারে, এই 3 নাম্বারটা প্রথমে আসতে পারে। মানে 3 নাম্বার মানে কি, এখানে যে এই যে 4টা ঘটনা ঘটেছিল, হয়তো এখানে দ্বিতীয়টা এসেছিল প্রথমবার, ঠিক আছে, আর এখানে এসেছিল প্রথমবার এইটা আর কি। দেখা গেল যে চেঞ্জ হয়ে গেছে, এই পুরোটা আসছে এখানে আর এটা গেছে এখানে। বিশাল সাইজের স্যাম্পল স্পেস। এখন আমরা একটা প্রবলেমটাকে একটু ব্রেক ডাউন করি। হ্যাঁ, এত বড় স্যাম্পল স্পেস আমরা তো কাজ করা মুশকিল। মানে ইমাজিন করছি ইটস আ বিগ সাইজ। তো আমরা যেটা করব, একটা নিয়ে চিন্তা করি আগে। একটা নিয়ে যদি চিন্তা করি, তাহলে প্রতিটা টসের জন্য, মানে দুটো কয়েনের টসের জন্য দুটো হেড সম্ভাবনা হচ্ছে 1/4, আর নো হেডের মানে দুটো না হেড হওয়ার সম্ভাবনা হচ্ছে 3/4। চারটার মধ্যে চারটা সম্ভাব্য ঘটনা ঘটতে পারে দুটো টস, দুটো কয়েনকে যদি আমরা টস করি। একটার জন্য ঠিক আছে, ফাইন। এখন এটা যদি 3বার আমি টস করি, আর যদি বলি যে দুটো হেড হওয়ার সম্ভাবনা কতটুকু, তাহলে প্রতিবার কি হবে? প্রতিবারে হচ্ছে 1/4, তাহলে 1/4 ইন্টু 1/4 ইন্টু 1/4, তাই হবে না? জি স্যার। এটা সমান হয়। তাহলে 3বার টস করেছি, 3বারই পাচ্ছি, তাহলে 1/4 টু দি পাওয়ার 3, এটা ঝামেলা শেষ। কিন্তু যদি সংখ্যাটা কম হয়, যদি এমন বলি যে প্রবাবিলিটি অফ 2 ডাবল হেডস, দুইটা ডাবল হেড পাওয়ার সম্ভাবনা কতটুকু? 3টার মধ্যে দুইটা ডাবল হেড। একটা সিকোয়েন্স ধরে নিলাম, এরকম একটা সিকোয়েন্স, যে প্রথমটাতে যে ডাবল হেড আছে, দুইটা ডাবল হেড পেয়ে গেছি। এই যে প্রথম টসের ক্ষেত্রে এটা ডাবল হেড, তাহলে এটা হচ্ছে 1/4। দ্বিতীয় টসের ক্ষেত্রে ডাবল হেড পাওয়া গেছে, এটা 1/4। আর তৃতীয়টাতে আমরা পাই নাই, তাহলে এটার চান্স হচ্ছে 3/4। কিন্তু এইটা কিন্তু এই ঘটনাটা এখানে ঘটতে পারে, আবার এই ঘটনাটা আবার এখানে যেতে পারে। মানে এই পুরো জিনিসটা আবার রিঅ্যারেঞ্জ হতে পারে নিজেদের মধ্যে, এই পুরোটাই এইটার সাথে রিঅ্যারেঞ্জ হতে পারে, এরকম ঘটনা ঘটতে পারে, তাই না? তো ব্যাপারটা কি করতে পারে, যে এই যে 1/4 ছিল, যে লাল ইতে বলা আছে 1/4, প্রথমটা 1/4, তারপর 3/4, এইটা চলে আসছে এখানে। মানে দ্বিতীয় টসের ক্ষেত্রে ঘটনাটা ঘটেছে, আর তৃতীয় টসের ক্ষেত্রে আবার 1/4 পেয়েছি। আবার কি হতে পারে, যে প্রথম টসের ক্ষেত্রে এই যে এইটা, এটা না, এইটা প্রথম টসের ক্ষেত্রে আমরা দুটো হেড পেলাম না, দ্বিতীয় টসের ক্ষেত্রে দুটো হেড পেয়েছি, এই যে এটা, আবার তৃতীয় টসের ক্ষেত্রে দুটো হেড পেয়েছি। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, যে এই যে ঘটনাটা, এই ঘটনাটা আবার নিজেদের মধ্যেও অ্যারেঞ্জ হতে পারে পুরো জিনিসটা। ইজ ইট ওকে, তাই না? জি স্যার। তাহলে আমাদের এভাবে কি ফর্মুলেশনে যেতে পারি? একটু দেখো তো। সেটা হচ্ছে দুটো ডাবল হেড পাওয়ার সম্ভাবনা যদি 200-র মধ্যে এক্স লেস দেন ই হয়, তোমার হচ্ছে 200 হয়। এখানে যদি ধরো যে আগে যে এক্সাম্পলটা দেখলাম, যদি আমি 3বার টস করি আর 3বারই আমি ডাবল হেড পাওয়ার সম্ভাবনা কতটুকু, তাহলে কি হতো? এই অংশটুকু, এটা হয়ে যেত হচ্ছে 1/4 টু দি পাওয়ার 3, এক্স এর মান হয়ে যেত তখন 3। আমি 3বার টস করেছি আর 3বারই আমি ডাবল হেড পেতে চাই। আর যদি বলি যে না, আমি 2বার ডাবল হেড পেতে চাই, মানে 2বার ডাবল হেড পাওয়ার সম্ভাবনা কতটুকু, তাহলে কি হবে? 1/4 টু দি পাওয়ার 3 ইন্টু 3/4, তাই না? এখন ধরো যদি আমি 5বার টস করি, 5বার টস করার মধ্যে প্রশ্নটা যদি এমন হয় যে 5বার টস করা হলো দুটো কয়েনকে, তার মধ্যে 3বার ডাবল হেড পাওয়ার সম্ভাবনা কতটুকু? তার মানে কি, 3বার ডাবল হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/4 টু দি পাওয়ার 3 ইন্টু না পাওয়ার সম্ভাবনা কতটুকু? 3/4 টু দি পাওয়ার 2। তাহলে 200টা টসের মধ্যে এক্স সংখ্যক ডাবল হেড পাওয়ার সম্ভাবনা যতটুকু হবে, 200টা টসের মধ্যে এক্স সংখ্যক ডাবল হেড পাওয়ার সম্ভাবনা যেটা হবে, সেটা হবে 1/4 টু দি পাওয়ার এক্স। আর 3/4 হচ্ছে 200টার মধ্যে যদি এক্স সংখ্যক আমরা ডাবল হেড পাই, তাহলে ডাবল হেড না পাওয়ার যে সংখ্যাটা, সেটা হচ্ছে 200 - x। সুতরাং 3/4
টু দি পাওয়ার 200 মাইনাস এক্স। এই সংখ্যাটা হচ্ছে গিয়ে ডাবল হেড পাওয়ার সম্ভাবনা কত, এর সংখ্যক ডাবল হেড পাওয়ার সম্ভাবনা কতটুকু। কিন্তু এই যে ডাবল হেড যারা আছে অথবা যারা হেড আছে তারা আবার নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হতে পারে আগের মতো। এক্স সংখ্যক যে হেড আছে তারা আবার নিজেদের মধ্যে এক্স ফ্যাক্টোরিয়াল ভাবে অ্যারেঞ্জ হতে পারে। আর 200 মাইনাস এক্স সংখ্যক যারা নন ডাবল হেড আছে, নন ডাবল হেড, তারাও আবার নিজেদের মধ্যে 200 মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল ভাবে অ্যারেঞ্জ হতে পারে। সুতরাং সে আগের ফর্মুলেশন আমরা যে টোটাল যে অ্যারেঞ্জ হতে পারে ফ্যাক্টোরিয়াল 2, সেখান থেকে আমরা 200 ফ্যাক্টোরিয়ালকে আমরা ডিভাইড করব এটা দিয়ে। তাহলে এই প্রবলেমটার মতনই অনেকটা সেম জিনিসই, এই যে আগের মতনই অনেকটা, এই যে 10 দিয়ে গুণ দিয়েছিলাম 1/4, ব্যাপারটা এরকমই। এটা হবে এখন কি, এই যে এইটা দিয়ে হবে হচ্ছে এই যে এটার মাল্টিপ্লিকেশন। সুতরাং এই ফর্মুলেশন থেকে আমরা বলতে পারি যে 200 বার যদি টস করা হয় তার মধ্যে 10 বার ডাবল হেড পাওয়ার সম্ভাবনা কতটুকু, তাহলে এক্স এর মান হয়ে যাবে তখন 10। যদি বলি 200 বার টস করা হলো তার মধ্যে 50 বার ডাবল হেড পাওয়ার সম্ভাবনা কতটুকু, তাহলে তখন এক্স এর মান হয়ে যাবে হচ্ছে এখানে 50। ইজ ইট ওকে, ক্লিয়ার? এটা পরিষ্কার বোঝা গেল? জি স্যার। এইটা হচ্ছে আমাদের একটা ফর্মুলেশন। হ্যাঁ, এটা হচ্ছে একটা আমরা পরে ডিস্ট্রিবিউশনে ব্যবহার করব, লাগবে পরে আর কি। সুতরাং এটা আমরা রেখে দিলাম, এটা 19 নম্বর ফর্মুলা। এরপর আরেকটা নতুন দুটো টার্ম শিখবো আজকে আমরা, সেটা হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল। আমরা এমনি ভ্যারিয়েবলের নাম শুনেছি, এখন আমরা আজকে দেখবো যে র্যান্ডম ভ্যারিয়েবল। তো সাধারণ ভ্যারিয়েবল আর র্যান্ডম ভ্যালুর মধ্যে পার্থক্যটা কোথায় সেটা আগে দেখি। A numerical valued variable defined on a sample space. র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে একটা স্যাম্পল স্পেসে ডিফাইন করা হয়, আর স্যাম্পল স্পেসে ডিফাইন করার অর্থ হচ্ছে এই ভ্যালুর মান কত হবে সেটা আনসার্টেন, সেটা আগে থেকে বলা মুশকিল। কিন্তু আমরা বলতে পারবো যে এই যে স্যাম্পল স্পেসের ভিতরে 100টা সম্ভাব্য মান আছে, তার মধ্যে যে একটা মান হতে পারে, 200টা সম্ভাব্য মান আছে, 500টা সম্ভাব্য মান আছে, এই মানের মধ্যে যে কোনো একটা মান এই র্যান্ডম ভ্যারিয়েবলের হতে পারে। অনেকভাবে ডিফাইন করা হয়। আরেকটা ডেফিনিশন হচ্ছে এরকম, quantitative variable whose values are result of a random process, মানে যার ভ্যালুটা একটা র্যান্ডম প্রসেসের মধ্যে দিয়ে আসবে। আমরা এটা হচ্ছে প্রিডিফাইন্ড না। যেমন আমি যদি এইটা লিখি x plus 3 is equal to 10, তাহলে কিন্তু x এর মানটা হচ্ছে ফিক্সড, তাই না? আমরা এখান থেকে ইকুয়েট করতে পারবো x এর মান কত হবে। অথবা যদি লিখি যে y is equal to 2x plus 14, এইখানে x এর যে মান আমরা সেট করব, যে মানই সেট করি না কেন, তার উপর নির্ভর করবে y এর মান কত হবে। এটা x এর মান কত হবে আমরা যেটা সেট করব, এটা কোনো র্যান্ডম না যে আমরা এটা কোন একটা প্রসেসের মাধ্যমে আসবে না, এটাকে আমাকে প্রিসেট করতে হবে। কিন্তু র্যান্ডম ভ্যারিয়েবলটা হচ্ছে যে কোনো একটা মান হতে পারে। যেমন ধরা যাক, আচ্ছা র্যান্ডম ভ্যারিয়েবল গুলো ইউজুয়ালি ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হয়, এক্স, বড় হাতের এক্স, ওয়াই অথবা জেড, এরকম কিছু একটা দিয়ে। যেমন যদি বলা হয় যে দুটো কয়েনকে টস, এ কয়েন মানে একটা কয়েনকে দুইবার টস করা হলো, এবং এক্স হচ্ছে একটা র্যান্ডম ভ্যারিয়েবল। হোয়াট ইজ দ্য পসিবল ভ্যালুজ অফ এক্স এন্ড হোয়াট কাইন্ড অফ র্যান্ডম ভ্যারিয়েবল এক্স। আচ্ছা, এখন পসিবল হলে এক্স করার আগে আমাকে ডিফাইন করতে হবে এক্স এর আমরা কি ভ্যালু চাই। যেমন এখানে বলে দেওয়া হয়েছে যে নাম্বার অফ টেইলস, আমরা কি দেখতে পাবো, টেল কয়বার দেখতে পাবো, এটা কিন্তু আনসার্টেন, তাই না? কত আসবে আমি ঠিক জানি না, কিন্তু আসবে। কি আসতে পারে? টেল আসতে পারে হচ্ছে তোমার হচ্ছে দুইবার যদি করা হয় তাহলে প্রথমবার 0001101 এরকম হবে ব্যাপারটা, তাহলে 3বার সম্ভাবনা আছে টেল পাওয়ার, তাই না? শুধু ডাবল হেড সম্ভব আছে হচ্ছে একবার। সুতরাং ডাবল হেড যদি আমরা বাদ দেই তাহলে বাকি প্রতিটা ক্ষেত্রে টেল আসার সম্ভাবনা আছে। কিন্তু আসবে কিনা কিন্তু আমরা জানি না, কিন্তু আমরা রেঞ্জটা জানি যে এক্স এর ভ্যালু কত থেকে শুরু করে কতর মধ্যে আসতে পারে।
এটা আইদার 1 হতে মানে 0 হতে পারে অথবা স্যার একটা কোশ্চেন ছিল বলো। স্যার এখানে বলছে যে x be the number of tails appearing, তো স্যার এই লাইন দিয়ে তো স্যার এটা কি এটা বুঝাইতেছে যে কয়টা টেইল আসবে সেটা, নাকি হচ্ছে কি টেইলস অ্যাপিয়ারিং কয়বার সেটা, মানে স্যার এটা নাম্বার অফ ইংলিশ টেলস রিলেটেড হচ্ছে আর কি। আচ্ছা, এটা নাম্বার অফ টেলস অ্যাপিয়ারিং মানে কে টেল কয়বার আসবে। হ্যাঁ, টেল টেল আমরা কয়বার পাবো আসলে, সেটা হচ্ছে তোমার আর কি নাম্বার অফ টেলস অ্যাপিয়ারিং, কতবার টেল পাবো। মানে স্যার এখানে স্যার দুইটা হতে পারে, একটা হচ্ছে কি যদি বলা হয় যে নাম্বার অফ টেইলস, এটা হতে পারে যদি আমরা বলি যে কয়টা টেইল আসবে সেটা বলো, তো সেটা টেইল একবার আসতে পারে অথবা দুইবার আসতে পারে, হ্যাঁ একবার আসতে পারে, অথবা শূন্যবারও আসতে পারে। শূন্যবার আসতে নাও পারে আসতে পারে, অথবা নাও দুইবার আসতে আসতে হ্যাঁ পারে। হ্যাঁ হ্যাঁ। জি। আর যদি আর আর যদি বলি যে নাম্বার অফ টেইলস অ্যাপিয়ারিং মানে টেল দেখা যাবে, অ্যাপিয়ারিং মানে হ্যাঁ কি মানে দেখা যাবে, টেইল, টেল একটা হচ্ছে কি দেখতে পাবো। টেইল হ্যাঁ, কতটা দেখা যাবে, একটা হচ্ছে কি স্যার টেইল কতটা দেখা যাবে, আরেকটা কথা হচ্ছে কি টেইল কতবার দেখা যাবে। তো স্যার এইটা দিয়ে কি বুঝাইতেছে, মানে আমি জাস্ট ইংলিশটা আর কি ও স্যার আচ্ছা ইংলিশটা আচ্ছা জাস্ট আচ্ছা আচ্ছা, বুঝতে পারি ইংরেজির অর্থটা দেখলে নাম্বার অফ টেল অ্যাপিয়ারিং, নাম্বার অফ টেল অ্যাপিয়ারিং ইন দ্যাট কেস আই থিংক যে আচ্ছা, ওইটা হবে 0 বার 1 বার আসলে 1 যোগ হবে, নাকি 1 তারপর যদি আবার দুইটা টেল আসে তো সেটা কি আবার যোগ হবে এরকম, নাকি জাস্ট 0 1 2 এইটা আছে। না, এটা ঠিক আমার কাছে স্পষ্ট না ইংরেজিটা। হুম, নাম্বার অফ টেল অ্যাপিয়ারিং। আচ্ছা, আমরা পরের এক্সাম্পলে যাই, এটা আমি পরে দেখে যাবো টেল অ্যাপিয়ারিং। নাম্বার অফ টেল অ্যাপিয়ারিং। তোমাদের কাছে কি মনে হচ্ছে? এনিবডি ক্যান গেজ? আমার কাছে যেটা মনে হয় যে স্যার এখানে কয়টা টেইল সেটা বুঝেছে, কারণ যদি বলা হইতো যে কতবার টেইল তাইলে হয়তো বলতো যে নাম্বার অফ টেইলস অ্যাপিয়ারেন্স, মেবি স্যার, আমি শিওর না। আচ্ছা, এটা থাক, আমরা আমরা যাই পরে এটা দেখবো আবার, কেমন? আচ্ছা দেখি, যেমন এখানে এটা এটা আরেকটা এক্সাম্পল, এটা এক্সাম্পলটা দেখি। হুম, আচ্ছা, এই র্যান্ডম ভ্যারিয়েবলটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে গিয়ে এটা ডিসক্রিট ভ্যালু থেকে আসতে পারে, র্যান্ডম ভ্যারিয়েবল গুলোর ভ্যালু, যে হুজ পসিবল ভ্যালুজ আর ফাইনাইট আর কাউন্টেবল, যেগুলো কাউন্টেবল হয়। হুম, যেমন 1 2 3, যেকোনো একটা যেটাই হোক কাউন্টেবল হলেই হবে সেটা। আর কন্টিনিউয়াস যদি হয়, যে ভ্যালুগুলো হচ্ছে কাউন্ট করা যাবে, ইনফাইনাইট নাম্বার অফ রেঞ্জ, মানে রেঞ্জের যে কোনো একটা ভ্যালু আসতে পারে, সেটা যদি হয় তাহলে সেটা হবে হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। কেমন একটা এক্সাম্পল দেখি, যেমন যদি বলি যে দ্য চান্স অফ রেইন টুমরো, কালকে বৃষ্টি হবে কিনা, তাহলে আমরা এই যে একটা এক্স দিয়েছি, বড় হাতের এক্স মানে কি একটা র্যান্ডম ভ্যারিয়েবল, তাহলে এটার পসিবল ভ্যালু হচ্ছে দুটো, একটা হচ্ছে রেইন অথবা একটা হচ্ছে নো রেইন। তা আমরা কিন্তু মানে এখন আমরা এখানে এটার ভ্যালু কত হবে, নিউমেরিক্যাল ভ্যালু, সেটা আমরা সেট করতে পারি আমাদের সুবিধা মতো করে। যেমন আমরা বলতে পারি যে এটা যদি রেইন হয় তাহলে হচ্ছে 1, আর যদি নো রেইন হয় তাহলে এটা হচ্ছে 0, অথবা সেটা কোনো ওয়েটেড ভ্যালু হতে পারে। হ্যাঁ, অনেক ভাবে হতে পারে। যেমন আমরা যদি বলি এটা যদি রেইন হয় তাহলে 1, আর নো রেইন যদি হয় তাহলে 0, অথবা এটাকে ওয়েট দিলাম আমরা, যদি রেইন হয় তাহলে এটার ভ্যালু হচ্ছে 12, আর যদি নো রেইন হয় তাহলে এটা হচ্ছে তোমার 5। ওয়েট সেট করতে পারি, কিন্তু ওয়েট যেটাই সেট করি না কেন, এক্স এর ভ্যালু আইদার 12 অথবা 5, এটার মধ্যে যে কোনো একটা হবে, অথবা 0 1 এর মধ্যে যে কোনো একটা হবে। সুতরাং এটা হচ্ছে গিয়ে ডিসক্রিট র্যান্ডম ভ্যালু। আবার ধরো যে যদি বলি যে এক্স ডিনোট দ্য স্যাম্পল denotes the sum of the points obtained in two rolling dice. হ্যাঁ,
রোলিং 2 ডাইস, আচ্ছা বা 2 রোলিং ডাইস হোয়াটএভার ইট ইজ। তাহলে এটা হচ্ছে যে সাম অফ দ্য পয়েন্টস, সাম অফ দ্য পয়েন্টস তার মানে হচ্ছে দুটো রোলিং ডাইনের যে ভ্যালুগুলো থাকবে উপরের যে ভ্যালুগুলো সেগুলো যোগফল কত হবে। তো যোগফল কত হতে পারে 2 থেকে 12 এর মধ্যে, তাই না? মিনিমাম কত হতে পারে যে দুটোই যদি 1 থাকে তাহলে এটা মিনিমাম ভ্যালু, আর দুটোই যদি 6 হয় তাহলে এটা ম্যাক্সিমাম ভ্যালু। তার মানে হচ্ছে 2 থেকে 12 এর মধ্যে। ইন দ্যাট কেস র্যান্ডম ভ্যালুবল হবে হচ্ছে এই যে সেটটা আছে যে পসিবল সেট, তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস। এই স্যাম্পল স্পেসের মধ্যে যে কোনো একটা ভ্যালু এক্স এর মান হতে পারে, তার মানে এক্স এই সেটের যে কোনো একটা মেম্বার হতে পারে, এটার বাইরে কিছু হবে না। সেজন্য এটা হচ্ছে গিয়ে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, এর বাইরে কোনো এটার ভ্যালু নাই। অন্যদিকে আমি যদি বলি যে চান্স অফ এক্সাক্ট অ্যামাউন্ট অফ রেইন টুমরো, হ্যাঁ এক্সাক্ট অ্যামাউন্ট অফ রেইন, হ্যাঁ সেটা কিন্তু একটা বড় সমস্যা, তাই না? অ্যামাউন্টটা কত হবে এখন, এটা কি টোটালি রেইন না হতে পারে, এটা 0.01 মিলিমিটার বা মিলিমিটার সেন্টিমিটার, 1 মিলিমিটার, 1.11, তার মানে দেখা যাচ্ছে 1 এবং 0 এটার মাঝখানে কি ইনফাইনাইট সংখ্যক ভ্যালু আছে। তাহলে এক্সাক্ট অ্যামাউন্ট যখন আমরা বের করতে চাইবো যে এক্সাক্ট অ্যামাউন্টের চান্স কতটুকু, এই এক্সাক্ট অ্যামাউন্টটা তখন বের করা খুব কঠিন হয়ে যাবে। তখন এটা হয়ে যাচ্ছে আমাদের কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল বটেই, এই ভ্যালু থেকে আসবে, কিন্তু এক্স্যাক্টলি কোন ভ্যালু আসবে সেটা এক্সপেরিমেন্টটা না হওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না। আর আমরা রেগুলার যে ভ্যারিয়েবল গুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে প্রিসেট, হয় আমরা সেট করে দিব, অথবা কোনো একটা ভ্যালু সেট যদি করা হয় তাহলে তার ডিপেন্ডেন্ট ভ্যালুটা মানে ভ্যারিয়েবলের ভ্যালুটা অটোমেটিক্যালি ডিরাইভ করা যাবে। সেটা হচ্ছে আমাদের রেগুলার ভ্যারিয়েবল। আর র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে আনসার্টেন, এটা কি ঘটবে সেটা ঘটার পরে বোঝা যাবে। ওকে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে যে ফ্রিকোয়েন্সি ফাংশন। ফ্রিকোয়েন্সি ফাংশনটা হচ্ছে, স্যার হ্যাঁ বলো। স্যার র্যান্ডম ভেরিয়েবলের ওই যে নাম্বার অফ টেলস অ্যাপিয়ারিং এর ক্ষেত্রে বইয়ে একটা উদাহরণ আছে, ওইখানে যেটা বলছে ওখানে হেড দিয়ে উদাহরণটা দেওয়া হয়েছে। ওখানে অর্থাৎ দুইটা কয়েন যখন ফেলা হবে যদি দুইটাই টেল আসে সেক্ষেত্রে ওই এক্স এর মানটা হয় 2, আর যদি দুইটাই হেড আসে দেন এক্স এর মানটা হবে 0। এইভাবে রিপ্রেজেন্ট করছে। বই না, এটা কি আমি কি হ্যাঁ। বই থেকে নিয়েছিলাম না ইন্টারনেট থেকে নিয়েছিলাম সেটা মনে নাই, কারণ এই লেকচারটা তৈরি করেছি হচ্ছে গত রবিবারের আগে, যেটা ক্লাস নেওয়ার কথা ছিল। হ্যাঁ, তার জন্য এটা মনে নাই যে কোথা থেকে, এটা কি বই থেকে নিয়েছিলাম না ইন্টারনেট থেকে নিয়েছিলাম। তো দেখি তাহলে বই আছে কিনা, এটা বইয়ে কি জিনিসটা আছে এই এক্সাম্পলটাই। এই এক্সাম্পলটা নেই, এটার হেড দিয়ে এক্সাম্পলটা আছে, আচ্ছা একই টোটাল জিনিস, নাম্বার তাই অফ তো? হেডস অবটেইনড। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, একই এক্সাম্পল না? ও আচ্ছা ফাইন, ধন্যবাদ তোমাকে। তাহলে তো পরিষ্কার হলো কত নাকি? নাম্বার পেজে? স্যার ওর থেকে জাস্ট পেজ নাম্বারটা শুনে নিতে। 22 22। র্যান্ডম ভেরিয়েবল ওই টপিকে আছে। এই যে বই দেখা যাচ্ছে না, এই যে এটাতে নাকি? এই যে স্যার এখানে আছে। And suppose that there is a figure of consider the simplest and number of the will be in order to get probability from here into the figure. কোথায় হেডের কথা কোথায় আছে, পরে আছে নাকি সামনে আছে? স্যার ওই তো এটা যে দেখে নাও, হ্যাঁ যে 2.2। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। I consider the sample space corresponding to the talking about 2 points, and suppose the interest is centered at a total number of heads that will be obtained, or that এটা তো খুব পরিষ্কার বলা আছে যে হেড দুইটা পাওয়া যাবে কেন। হ্যাঁ, টোটাল নাম্বার অফ জি স্যার। হেড। ওই লাইনটা কনফিউজিং স্যার, এখানে তো পরিষ্কারভাবে এটা দেওয়া এটা আছে। খুব পরিষ্কার দেওয়া আছে, হ্যাঁ এটা খুব পরিষ্কার বলা আছে। হ্যাঁ, যে এটা খুব মানে এটা খুব পরিষ্কার বলা আছে, কিন্তু এই জায়গাটা আসলে খুব পরিষ্কার না। হ্যাঁ, ইংরেজিটা বোধহয় আরেকটু পরিষ্কার করা যেত, এটা খুব পরিষ্কার না। বইটা পরিষ্কার, নিঃসন্দেহে পরিষ্কার, বইটা সুন্দর।
যাও কনসেপ্টটা মানে একটু বোঝো, হ্যাঁ, তাহলেই হবে। এটা তো আসলে ই না, কি বলো যে ল্যাঙ্গুয়েজটা মানে এইসব ডেসক্রাইব করতে গিয়ে যদি ল্যাঙ্গুয়েজের সমস্যা দেখা যায় তাহলে একটা বড় সমস্যা। এটা না, সমস্যা হয়ে যাবে বলতে। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে এই কোশ্চেন করার সময় আসলে আমাদের অনেক সতর্ক থাকা উচিত। এটা অনেক সময় হয়। আমাদের একটা বন্ধু ও তোমার হচ্ছে বাইরে অবশ্য ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার ছিল। তো ও গল্প করছিল একদিন যে ওই যে এ লেভেল আর ও লেভেলে যে কোশ্চেন গুলো করা হয় না, এটা কতদিন আগে করা হয় তোমাদের কোনো ধারণা আছে? বা কিভাবে করা হয় কোনো জানো কি তোমরা কেউ? না স্যার। আচ্ছা, ও একদিন গল্প করছিল, ও একটা ট্রেনিং এ গিয়েছিল, যে এই ধরনের একটা কোশ্চেন শুরু করা হয় প্রায় 2 বছর আগে থেকে পরীক্ষা। 2 বছর আগে থেকে শুরু করে অনেকগুলো স্টেপ আছে। প্রথমে কোশ্চেন করা হয়, যারা কোশ্চেন তৈরি করেন তারা হচ্ছে আরেক দলকে কোশ্চেনটা পাঠায় এই ল্যাঙ্গুয়েজটা বোঝার জন্য, যে তারা যেটা মিন করেছেন ওনারা সেটা বুঝতেছেন কিনা, তারা আবার ফিডব্যাক দেয়। ঠিক আছে, সেই কোশ্চেনটা তারপর যদি দেয় ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, তখন আরেকটা গ্রুপের কাছে যায়, তারা টেস্ট করে যে এই কোশ্চেনে ক্রিয়েটিভিটি কতটুকু আছে, কোশ্চেনগুলো ক্রিয়েটিভ হয়েছে কিনা। আচ্ছা, তারপরে যাই হচ্ছে এই কোশ্চেন আগের কোনো কোশ্চেনের সাথে মিল আছে কিনা সেটা চেক করা হয়, প্রিভিয়াস কোনো কোশ্চেনের সাথে একই রকম হয়েছে। তারপর এই কোশ্চেনের উপর কিছু স্যাম্পল পরীক্ষা হয়, যাদের জন্য কোশ্চেনটা তৈরি করা হয়েছে তারা এটা বুঝতে পারছে কিনা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত উত্তর দেওয়া সম্ভব কিনা। এটা একটা টেস্ট হয় যে এই কোশ্চেনগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর দেওয়া সম্ভব, হ্যাঁ, যদি জানে সবকিছু। এবং এটার মধ্যে যদি কোনো গ্যাপ থাকে, এই যে যে প্রসেসগুলো বললাম, তখন আবার সে প্রথম জনের কাছে যায়, লুপের মতো ঘুরতে থাকে। এই করতে করতে অ্যারাউন্ড 2 ইয়ার্স সময় লাগে একটা কোশ্চেন সাকসেস করতে। হুম। এবার আমাদের দেশে যেরকম যে ক্রিয়েটিভ কোশ্চেন কথাগুলো বলে, যারা বলেন তারা কেন বলেন আই ডোন্ট নো। হ্যাঁ, যেটা যেটা কত কঠিন জিনিস, এবং এটার জন্য শিক্ষককে যেরকম মেধাবী হতে হবে, এবং এটা ক্রিয়েটিভ হয়েছে কিনা সেটা যারা পরীক্ষা করবেন তাদেরকেও সেরকম মেধাবী হতে হবে, এবং এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আমার ওই যে ছেলে মেয়েদের তো মাঝে মাঝে আমি একটু পড়াশোনা দেখি টুকটাক, বিশেষ করে অঙ্কটা দেখি, অঙ্ক আর হচ্ছে এগুলো ফিজিক্স বইটা। উম, এটা খুব কঠিন বিষয় এভাবে মানে বলা আর কি, যে ক্রিয়েটিভ উদ্দীপক উদ্দীপক এসব শব্দ ব্যবহার করে, হ্যাঁ, আরো মাথা নষ্ট করে দেয়। এই যে এইটা আসলে একটু রিয়েলি কনফিউজিং, হয়তো ইংরেজিতে আর একটু পরিষ্কার করতে পারলেই ভালো হতো। হ্যাঁ, কারণ এটা যাদের জন্য প্রবলেমটা সেট করা হয়েছে, দ্যাট ইজ তোমাদের জন্য করা হয়েছে। হ্যাঁ, তো তোমরাই যদি না বুঝো তাহলে তো সেন্টেন্সটা পরিষ্কার হয়নি। আমার নিজের কাছে এটা খুব পরিষ্কার মনে হচ্ছে না। শিমলাই তো বললে কথা না, নাকি কে বললে? স্যার আমি আশিক। স্যার না, নরিন। নরিন বললে। আচ্ছা, নরিন। আমরা তিনজনে বলছি। তিনজনই বলছো না, যে ওই যে বইয়ের এক্সাম্পলটা দিল আর কি, নরিন আর কি। দ্যাটস জি স্যার, ফাইন, নরেন। তোমরা চিন্তা চিন্তা করছো সেটা সুন্দর। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে একটা প্রশ্ন পরিষ্কারভাবে লেখা ব্যাখ্যা করা, এটা আসলে গুরুত্বপূর্ণ। এক্সাম্পলটা ধরো যে নেট থেকে নেওয়া তো বা সব বই থেকে নিই, তবে যে বইটা ব্যবহার করছি বইটা অনেক ভালো। আমি এ পর্যন্ত বই কোথাও ভুল বা মানে পাইনি, আমার চোখে পড়ে নাই। প্রতিটা সেন্টেন্স ওয়ার্ড মনে হচ্ছে খুব কেয়ারফুলি লেখা এই বইটাতে। আমার সামনের দিকে কি আছে জানি না, কিন্তু সোফার এটা কঠিন। আমি এরকম কয়েকটা বই পেয়েছি যে বইগুলো মনে হচ্ছে যে লেখক প্রতিটা ওয়ার্ড চিন্তা করে লিখছেন। হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু খুব হয়। হ্যাঁ, আমার আছে যে এই যে গ্রাফিক্স এর একবার ক্লাস নিয়েছিলাম, কম্পিউটার গ্রাফিক্স থার্ড ইয়ারে, মনে আছে। তো এটা খুবই ভালো বই, এই যে আমরা যে টিউশন বই বলি, সম সিরিজের যে বইগুলো ব্যবহার করি। হ্যাঁ, সে বই এরকম একটা সেন্টেন্সে কনফিউশন ছিল। হ্যাঁ, এবং আমি পড়তে পড়তে গিয়ে আমি তো চেষ্টা করি একটু বুঝে পড়ার, তো সারা রাত ধরে পড়ে আমি এই লাইনটা করতে পারলাম না, মানে বুঝতেই পারলাম না, আগের কথার সাথে মিলছে না। হ্যাঁ, আমি এটাকে ভুল মনেই করি নাই, আমি এটা পড়ার চেষ্টা করে গেছি, and it took me the whole night। শেষ পর্যন্ত পরের দিন আমি ক্লাস নিতে পারিনি। হ্যাঁ, আমি প্রিপারেশন না নিতে পারলে ক্লাস নিই না ইউজুয়ালি, বলে দিই।
তাদের স্টুডেন্টদেরকে বললাম যে আসলে আমি এটা নিজেই বুঝতে পারি না, ক্লাস নিতে পারছি না সেজন্য। তারপরে সেই 2 দিন 3 দিন ধরে অনেক ঘাটাঘাটি করে দেখা গেল যে ওই তোমার মানে এক্সপ্রেশনটা আসলে ভুল ছিল অন্য বই থেকে। তো এটা হয় আর কি, একটু কনফিউশন এরাজ করলে অনেক সময় লেগে যায়। আর এভাবে চিন্তা করে পড়া উচিত। তোমরা যেহেতু এরকম চিন্তা করছো, সুতরাং ভবিষ্যতে লেখার সময়ও তোমাদের মান ভালো হবে, লেখার মান নিঃসন্দেহে, তাই না? দ্যাটস গুড। আমার এটা আসলে ওভাবে চিন্তা করা হয়নি দেওয়ার সময়। আমি জাস্ট একটু বোঝানোর জন্য দিছিলাম, এক্সাম্পল গুলো তো পড়ে আছে, জাস্ট বোঝানোর জন্য যে র্যান্ডম ভ্যালুটা কাকে বলে, এটা দেখানোর জন্য। ওকে, আচ্ছা আচ্ছা। ফ্রিকোয়েন্সি ফাংশনটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি ফাংশন এফএক্স বলা হয়। হ্যাঁ, সেটা হচ্ছে যে দ্য প্রবাবিলিটি that the random variable x will assume, মানে x যেটা নিতে পারে আর কি, any particular value in its range। হ্যাঁ, তার মানে আসলে হচ্ছে যে এই যে এই র্যান্ডম ভ্যারিয়েবলের যে ভ্যালু গুলো মানে তোমার হচ্ছে আমরা যেমন এই যে কয়েন টসের ক্ষেত্রে এক্সাম্পলে যাই, এক্সাম্পল থেকে ব্যাক করি, এক্সাম্পল থেকে বুঝতে সুবিধা হবে। যেমন ধরো যাক এইখানে আমি যদি বলি যে তোমার এই যে দুটো কয়েনের আর কি, মানে একটা কয়েনকে দুটো কয়েনকে টস করলাম, তাহলে তোমার হচ্ছে যে কোনো একটা হেডের ক্ষেত্রে যদি বলি যে কমপক্ষে মানে একটা হেড পাওয়ার সম্ভাবনা কতটুকু, একটা হেড, তাহলে তোমার দেখো যে একবারে হেড পাওয়ার, দুটো হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/4, আবার হচ্ছে একেবারে না পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/4, আর শুধু একটা পাওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ। তাহলে তিনটা আমি এখানে একটা র্যান্ডম ভেরিয়েবল তিনটা ভাগে ভাগ করলাম আর কি, যে তিনটা ভ্যালু বললাম, যে ভ্যালুগুলো কি কি, একটা হচ্ছে যে নো হেড, আরেকটা হচ্ছে 2 হেড, আরেকটা হচ্ছে 1 হেড। তাহলে এই তিনটা ভ্যালুর মধ্যে যে কোনো একটা ভ্যালু এই র্যান্ডম ভেরিয়েবল নিতে পারবে। আরেকটা এক্সাম্পলে যাই, সুবিধা হবে। যেমন ধরো যে দুটো কয়েন আছে, সরি দুটো ডাইস আছে, দুটো ডাইসকে যদি আমরা রোল করি, তাহলে তাদের পয়েন্টগুলোকে যদি কাউন্ট করি, হ্যাঁ, তাহলে পয়েন্টগুলো কাউন্ট করলে কি আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, এরকম আসতে পারে, তাই না? তাহলে এখানে দেখো যে 2 আসতে পারে সেই জায়গায়, তাই না? একটাই 2 কিন্তু একবারই আসবে, 1 এবং 1, যে একটাই 2 আসবে, তাই না? 3 আসতে পারে কোথায়, দেখো এই যে 2 এর সাথে 1, এখানে 2 আছে আর এখানে 1 আছে, তাহলে এখানে 3 হতে পারে। আর কি হতে পারে এখানে 1 এবং 2, তাহলে এখানে 3 হতে পারে। তাহলে এই যে ডায়াগোনাল লাইন দুটো, এই দুটো 3 হতে পারে, তাই না? 4 হতে পারে হচ্ছে 1 এর সাথে 3, 2 2 অথবা 1 3, এটা 4 হতে পারে। তাহলে প্রতিটা ডায়াগোনাল যে পয়েন্ট গুলো আছে, সেই পয়েন্ট গুলো প্রতিটি ইন্ডিভিজুয়াল হচ্ছে 1/36, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে এখানে স্যাম্পল পয়েন্টে আছে আর কি, প্রতিটা পয়েন্টের প্রবাবিলিটি হচ্ছে 1/36। কিন্তু শুধু 1 হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/36, আর 2 হওয়ার সম্ভাবনা হচ্ছে দুইটা কেস আছে। তার মানে কত হবে 2/36, তোমার হচ্ছে 3 হওয়ার সম্ভাবনা হচ্ছে তিনটা কেস আছে, তাহলে হবে 3/36। 4 হওয়ার সম্ভাবনা হচ্ছে 4টা, 1 2 3 4, তাহলে হচ্ছে 4/36, 4টা সম্ভাবনা আছে। তাহলে আমি যদি বলি যে একটা র্যান্ডম ভ্যারিয়েবল একটা থেকে নিতে পারবে, আমরা কি বলা হচ্ছে যে এটা বলছে যে এই ফ্রিকোয়েন্সি ফাংশনটা বলছে হচ্ছে যে র্যান্ডম ভ্যারিয়েবল যেটা আছে, এই র্যান্ডম ভ্যারিয়েবলের প্রবাবিলিটি, এই র্যান্ডম ভ্যারিয়েবলের প্রবাবিলিটি। তাহলে আগে র্যান্ডম ভ্যারিয়েবল আমরা সোজা এক্সাম্পলের জন্য আগে ডিসক্রিটটা ব্যবহার করছি, ডিসক্রিটটা বুঝতে সুবিধা হবে। তাহলে এই ধরনের ক্ষেত্রে যে র্যান্ডম ভ্যারিয়েবলটা তৈরি হবে, সেই ক্ষেত্রে তার পসিবল সেট হচ্ছে কয়টা, 2 থেকে 12 পর্যন্ত। তাহলে এফএক্স হচ্ছে এই 2 থেকে 12 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু হতে পারে, সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি ফাংশন। তাহলে এফএক্স হচ্ছে এটা আসলে এফএক্স ঠিক না, এটা হবে প্রবাবিলিটি হবে, হ্যাঁ, এক্স হবে, এটা এফএক্স হবে না, একটা ভুল হয়েছে, আমি এটা নিজে লিখেছি, এখন মনে হলো যেটা লেখা যাবে না। এখানে এক্স হবে হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল এক্স, এক্স হবে এটা,
হ্যাঁ, এই এক্স হচ্ছে এটা, তাহলে এর ভিতরে যে কোনো একটা ভ্যালু এক্স হতে পারে। এখন সেই এক্স এর প্রবাবিলিটি কতটুকু, সেইটা হবে গিয়ে তোমার ফ্রিকোয়েন্সি ফাংশন, এইটা হবে ফ্রিকোয়েন্সি ফাংশন। এই হবে ঘটনাটা। Is it clear? Frequency function. Hello. আসসালামু আলাইকুম স্যার, মাত্র আসলাম স্যার, কারেন্ট চলে গেছিল দেখতে পাইনি স্যার। শিমলা, এই শিমলা নওরিনের গলা একই রকম, আমি বুঝতে পারি না আলাদা করে। সেজন্য মনে হচ্ছে একই রকম। অবশ্য ওই ছেলেগুলোরও গলা একই রকম, শুধু তারেকেরটা আলাদা, তারেককে চেনা যায়। আর বাকিদেরকে একই রকম লাগে, তারেক ছাড়া সবাইকে। তারেক নাই আজকে? না স্যার, আজকে তারেক নাই। বাকি সবার গলা মনে হচ্ছে খুব কাছাকাছি নাকি, বুঝতে পারছি না। আচ্ছা, তো এখন হচ্ছে এখন বোঝা গেল ফ্রিকোয়েন্সি ফাংশনটা কি। তাহলে এক্স হচ্ছে, দেখো এই যে র্যান্ডম যে সেট গুলো আছে তার মধ্যে যে কোনো একটা ভ্যালু এক্স আর কি, র্যান্ডম ভ্যারিয়েবল। এই র্যান্ডম ভ্যারিয়েবল এর প্রবাবিলিটি কতটুকু, মানে এই এক্স এর যে সম্ভাবনা কতটুকু, তার যে ফাংশনটা সেটা হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি ফাংশন। তাহলে এটা দেখতে কেমন হবে, আমরা পেয়ে গেছি, এই যে এটা পেয়ে গেছি, এই যে এটা সেটটা পেয়ে গেছি, তাহলে এবং প্রত্যেকটা পসিবিলিটি কতটুকু, প্রবাবিলিটি কত সেটাও জানি। যেমন শুধু 2 হওয়ার সম্ভাবনা কতটুকু আমরা দেখেছি একটু আগে, তাই না? 2 হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/36, একটাই 36, শুধু এটাই, শুধু একটাই। আবার যদি 2 হওয়ার সম্ভাবনা কতটুকু, সরি 2, 1 না তো 2 আর কি, প্রথম থেকে 2, 1 যোগ 1, হ্যাঁ এটা 1 1 যোগ 1 2, তাহলে 2 হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/36। তারপর 3 হওয়ার সম্ভাবনা কত, 1/36 যোগ 1/36, এই দুটো মিলে, তাহলে কত হবে, 3 হবে হচ্ছে 2/36। হ্যাঁ, তাহলে হবে হচ্ছে, দেখো এরকম ঘটনাটা ঘটবে। হ্যাঁ, এই ছবিটা ইন্টারনেট থেকে নেওয়া, আরেকটা আমি ড্র করছি, ড্রটা একটু পরিষ্কার, মানে আমি এটা লাইন দিয়ে দেখিয়েছি জাস্ট হচ্ছে, যেমন এইটা দেখো, তার মানে হচ্ছে 2, এটা হচ্ছে 1/36, তারপর এটা হচ্ছে 2/36, 2/36 মানে হচ্ছে 1/18, তাই না? 1/18। তারপর এটা হবে কি, 4টা হচ্ছে এটা এটা 9 হবে, 5 7 8 9, 4/36, তাই না? তো এইটা হচ্ছে কি তার ফ্রিকোয়েন্সি ফাংশন। ইজ ইট ওকে? তাহলে এটা হচ্ছে তার র্যান্ডম ভ্যারিয়েবল। হ্যাঁ, এই র্যান্ডম ভ্যারিয়েবলের যে পুরো সেটটা, এই সেট গুলোর প্রবাবিলিটি হওয়ার সম্ভাবনা কতটুকু আলাদা আলাদা ভাবে প্রত্যেকটার আর কি, সেটা হচ্ছে কি তার ফ্রিকোয়েন্সি ফাংশন। ইজ ইট ওকে? ওকে, এই যে এইটা আমি লিখেছি এটা বোঝার সুবিধার্থে, যে প্রথমটা আছে এটা, এই যে 2 কত, 2 হচ্ছে 1/36, তারপরটা হচ্ছে 2/36, 3/36, 4/36, এরকম আর কি, বোঝানোর সুবিধার্থে। হ্যাঁ, 12/36 মানে হচ্ছে 1/12, 1/12 মানে হচ্ছে 8/96, তার মানে এটা কি 0.8 এর কাছাকাছি, তাই না? 5 6 7 8, দেখো 8 এর কাছাকাছি হবে এটা। 2/36 হচ্ছে 18, তাহলে 9/18, তার মানে হচ্ছে 2/18, 1/36। ওকে, জিনিসটা কি করা আছে, এটা বের করছিলাম, তোমরা যদি দেখো দেখতে পারি, এই জিনিসটা এখানে আছে, এই যে 8, এই যে 4/36 হচ্ছে 8, আর 2/36 হচ্ছে 0.3। ওকে, জিনিসটা বোঝা গেছে ফ্রিকোয়েন্সি ফাংশনটা?
মানে র্যান্ডম যে ভেরিয়েবল গুলো আছে তাদের অকারেন্স হওয়ার প্রবাবিলিটি কতটুকু, এইটাই হচ্ছে ফাংশন। এখানে ল্যাঙ্গুয়েজে যে কথাটা বলেছে তার অর্থ হচ্ছে এইটা, যে এটা the probability of the random variables, probability of the random variables x will assume a particular value in its range. রেঞ্জ মানে হচ্ছে তোমার তার যে টোটাল স্যাম্পল স্পেসটা আছে সেটাই তার রেঞ্জ। হ্যাঁ, সেই স্যাম্পল স্পেসের রেঞ্জটা হচ্ছে মিনিমাম কতটুকু আর ম্যাক্সিমাম কতটুকু, সেটা হচ্ছে তার রেঞ্জ স্যাম্পল স্পেসের। এই রেঞ্জের ভিতরে প্রত্যেকটা ভ্যালুর জন্য তার যে প্রবাবিলিটি সেটা হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি ফাংশন। এই যে এখানে আমাদের হচ্ছে এটা হচ্ছে সেট, এটা রেঞ্জ হচ্ছে 2 থেকে 12। এই 12 থেকে প্রত্যেকটা ভ্যালুর জন্য প্রত্যেকটা, এটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল এক্স, তার মেম্বার হচ্ছে এটা, এই প্রত্যেকটা ভ্যালুর জন্য যে প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটিটার যেটা আর কি চার্ট বা প্রবাবিলিটির যে গ্রাফ, সেটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ফাংশন। ফ্রিকোয়েন্সি ফাংশন আসলে সামটাইমস এটা অনেকটা টেবিল আকারেও দেখানো হয়, কারণ এটা টেবিলের মতনই ব্যাপারটা, যে যদি 2 এর ভ্যালু কত হচ্ছে 0.3, হ্যাঁ এটা জাস্ট লাইক এ টেবিল, এই যে টেবিলের মতো। এটা অনেক সময় ফ্রিকোয়েন্সি টেবিলও বলা হয়, যেটা সম্ভাবনা কতটুকু। এইখান থেকে আচ্ছা আমরা একটু পরে প্রসিড করি, এরপরে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন। ডিস্ট্রিবিউশন ফাংশন, এটা এক্স হবে, এটা আর হলো কি করে ডিস্ট্রিবিউশন ফাংশন। আচ্ছা, ডিস্ট্রিবিউশন ফাংশনকে এটা মানে তোমার হচ্ছে ম্যাথমেটিক্যালি এটাকে ডিস্ট্রিবিউশন ফাংশন বলা হয়, আবার স্ট্যাটিস্টিশিয়ান এটাকে বলা হয় কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। হ্যাঁ, আর ম্যাথমেটিক্যালি বলা হয় এটা ডিস্ট্রিবিউশন ফাংশন, শুধু ডিস্ট্রিবিউশন ফাংশন, আর স্ট্যাটিস্টিক্সে বলা হয় কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। তো এই ডিস্ট্রিবিউশন ফাংশনটা হচ্ছে যে পার্টিকুলার একটা র্যান্ডম ভেরিয়েবল, এটা এফ অফ এক্স, হ্যাঁ এই পার্টিকুলার একটা র্যান্ডম ভেরিয়েবল কোন একটা পার্টিকুলার, এই যে যদি এফ অফ এক্স হয় তাহলে এক্স পর্যন্ত প্রবাবিলিটির সাম, এক্স পর্যন্ত প্রবাবিলিটির যে সাম, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন। আমি ইসে দেখাই, যেমন ধরা যাক এইখানে এই ছবিটা আমাদের ভালো হবে, এই ছবিটাকে দেখা, এটা বেশ সুবিধা হবে। তারপর ব্যাক করি, যেমন ধরো যে এইখানে কি ছিল, এখানে যে 0.38 এটা ছিল, তাই না? তার মানে হচ্ছে আমরা যদি বলি যে এটা ছিল হচ্ছে 0.3 প্রথমটা আর কি, ভালো কথা। আর এই দুটো যোগফল আমরা যদি বলি যে ব্যাপারটা এরকম, এর এই গ্রাফটাতে আগে আসি, হ্যাঁ যে শুধু 2 র্যান্ডম ভেরিয়েবল 2 হওয়ার প্রবাবিলিটি কত? 0.3, তাই না? 2 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.3, শোনা যাচ্ছে না? এই গ্রাফ থেকে আমরা ইন্টারপ্রেট যদি করি, তাহলে এই গ্রাফ থেকে কিন্তু আমরা এখন খুব সহজে ভ্যালুগুলো বলে দিতে পারি। যেমন এখানে কিন্তু পুরো গ্রাফটা দেওয়া আছে। এখন তোমাদের যদি প্রশ্ন করা হয় যে দুটো কয়েন টস করা হলো, হ্যাঁ দুটো কয়েন টস করা হলো, 7 হওয়ার সম্ভাবনা কতটুকু বলতে পারবো না গ্রাফ থেকে? এই গ্রাফটা আমাদের কি কাজে লাগবে? মানে অবজেক্টিভ হচ্ছে মানে আমরা যে গ্রাফগুলো বানাচ্ছি, এই যে ফ্রিকোয়েন্সি ফাংশন, এরপরে হচ্ছে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, উদ্দেশ্যটা কি? হ্যাঁ, যেমন এই কোনো কিছু থেকে তোমাদের গ্রাফ দিয়ে দেওয়া হয়, গ্রাফ দিয়ে যদি বলা হয় যে এই গ্রাফটা দেওয়া হলো, এটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি ফাংশন। এই ফ্রিকোয়েন্সি ফাংশনের এই র্যান্ডম ভ্যারিয়েবল মানে হচ্ছে এই যে 2 4 2 3 4 5 এগুলো আছে, তার মানে কি এগুলো সব স্যাম্পল পয়েন্ট, তাই না? স্যাম্পল পয়েন্টের স্যাম্পল স্পেসের পয়েন্টগুলো আর কি, ভ্যালুগুলো, ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো স্যাম্পল স্পেসের। এখন যদি বলা হয় যে স্যাম্পল স্পেসের যে 6 যে ভ্যালুটা আছে, এটার হওয়ার সম্ভাবনা কতটুকু, তোমরা কি বলবা? এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে তোমার হচ্ছে 1.5, তার মানে কত? 1.4 এর কাছাকাছি, সামথিং লাইক দ্যাট, তাই বলবা না? হুম, জি স্যার। 0.14 হ্যাঁ 1.14 এর কাছাকাছি, তাই না? এটা এটা 0.1 আর এটা হচ্ছে 0.15, আমি কত 0.14 এর কাছাকাছি হবে, সামথিং লাইক দ্যাট, এটা এরকম কিছু হবে। ঠিক আছে, যদি বলা হয় যে 4 হওয়ার সম্ভাবনা কতটুকু, তাহলে কি বলবা? এটা হচ্ছে 0.5 আর এটা হচ্ছে 1, তার মানে এটা কত হচ্ছে? এটা হচ্ছে
0.67 8 এর কাছাকাছি সামথিং লাইক দ্যাট। হ্যাঁ 0.8 এর কাছাকাছি কিছু একটা হবে। তো এরকম একটা যদি গ্রাফ দিয়ে দেওয়া হয় তাহলে প্রত্যেকটা স্যাম্পল পয়েন্টের তোমরা এখন প্রবাবিলিটি বলে দিতে পারবে কত। ঠিক আছে, এখন যদি তোমাদের এরকম বলা হয়, আমরা এর আগে কিছু এরকম প্রবলেম করেছি যে দুটো কয়েনকে যদি টস করা হয়, তাহলে 3 অথবা 3 এর কম ভ্যালু পাওয়ার সম্ভাবনা কতটুকু? কি করবা তাহলে তোমরা বলো তো? 3 অথবা 3 এর কম কি কাজ করবা? তাহলে আমরা f of x পয়েন্টকে টা বের টস করব। করা হয় নাকি ছক্কাকে? ছক্কাকে সরি, হ্যাঁ দুটো ডাইসকে, তাহলে আমরা দুটো ডাইসকে যদি আমরা এটা করি, যে রোল করি, টস তো না, এটা রোল আসবে। হ্যাঁ আমরা যদি ডাইসকে রোল করি, দুটো ছক্কাকে রোল করি, তো দুটো ছক্কাকে রোল করার পরে যদি তোমাদের বলা হয় যে 3 বা 3 এর কম পয়েন্ট আসার সম্ভাবনা কতটুকু, কি করবে তোমরা কাজটা? লাস্টের দুইটা স্যার আমরা যোগ করব আর মোটটার সাথে ভাগ। ভাগ করার দরকার নেই, তো এটা ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি আছে, আর তো ভাগের দরকার ও নেই, আচ্ছা আচ্ছা, জি স্যার। তাই না? তাহলে কত আসবে? ধরো এখানে তো 0.3, সামথিং লাইক দ্যাট, কারণ এটা হচ্ছে 0.5 আর এটা হচ্ছে ধরো যে মাঝের একটু উপরে আছে, তাহলে 0.3 এটা, আর এটা 5 এর একটু বেশি, তাই না? 6 হতে পারে, নাও হতে পারে, যাও এই দুটো যোগ করা কিছু জায়গাটা, তাই না? যদি বলি হচ্ছে 5 অথবা 5 এর কম হওয়ার সম্ভাবনা কতটুকু, তার মানে কি এই চারটা যোগফল 2 3 4 5 এই চারটা যোগফল, তাই না? এইটাই স্যার। হচ্ছে গিয়ে, এই কাজটাই হচ্ছে গিয়ে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। কিউমুলেটিভ মানে কি? একটার সাথে একটা যোগ করা, তাই না? তোমাদের যেরকম কিউমুলেটিভ গ্রেড এভারেজ পয়েন্ট তোমাদের হিসেবে ব্যবহার করা, তার মানে কি তোমরা আগে যেগুলো পেয়েছিলে তার সাথে কিন্তু এটা যোগ হচ্ছে। হ্যাঁ ওই প্রিভিয়াস যেটা পেয়েছো জিপিএ, এই জিপিএ গুলো ফার্স্ট ইয়ারের সাথে আবার সেকেন্ড ইয়ারটা হিসাবের মধ্যে আসছে, বিবেচনায় আসছে, সেজন্য এটা বলা হচ্ছে কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ। হ্যাঁ প্রতিবার আগের যে জিপিএ সেটা ব্যবহার করা হচ্ছে। তো এখন যদি আমরা এইটা করি, দেখো আমরা ছবিটা দেখি এবার, এইটাই হচ্ছে সেই ছবিটা। তাহলে প্রথমে ছিল শুধু হচ্ছে 1 1 তো নাই, তাহলে 2 এবং 3, হ্যাঁ এটা কিউমুলেটিভ হয়ে গেছে, তাহলে 2 এবং 3 যোগফল কিন্তু এটা। তারপরে এটা কি হয়েছে 2 3 4 এটা যোগফল, ঠিক আছে? তারপর হচ্ছে 2 3 4 5 এর যোগফল হচ্ছে এটা। হ্যাঁ তো এই যে গ্রাফটা পেলাম, তাহলে লাস্টের যোগফলটা কত হবে বলো তো? লাস্টের তো সব প্রবাবিলিটির যোগফল, এই স্যাম্পল পয়েন্ট, এই স্যাম্পল স্পেসের যতগুলো পয়েন্ট ছিল, এটা আসলে তো একটা স্যাম্পল স্পেসের যতগুলো পয়েন্ট সেগুলো তো প্রত্যেকটার প্রবাবিলিটি হচ্ছে এটা, তাই না? সুতরাং এই স্যাম্পল স্পেসের প্রত্যেকটা পয়েন্টের প্রবাবিলিটি যদি যোগ করি তাহলে কত আসবে লাস্টেরটা? 1 আসবে। এই যে 1 এসেছে, শেষেরটা 1 এসেছে, বোঝা গেছে? এখন স্যার এই এগুলা কি শুধু ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে? না 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 না, এটা কন্টিনিউয়াস আছে, কিন্তু ডিসক্রিট এক্সাম্পল দিয়ে বোঝানো সুবিধা। হ্যাঁ আচ্ছা স্যার। হ্যাঁ এটা এটা মানে বোঝানোর সুবিধার জন্য বলছি আর কি। সে কারণে আর কি। তাহলে এখন এরকম যদি আমরা যদি পেয়ে যাই কিউমুলেটিভ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তার এখন যদি বলা হয় খুব সহজে বলা যাবে না, যে যদি বলা হয় যে যেমন ধরো এইটা যে 7 অথবা তার চেয়ে কম, দুটো মানে আমরা এই যে ডাইসকে রোল করলাম, এই রোল করার পরে 7 এবং তার চেয়ে লেস দেন 7 এটা পাওয়ার সম্ভাবনা কতটুকু, তাহলে তুমি খুব সহজে বলতে পারবা এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে তোমার ধরো কত 6 এর মতো 0.6 বা সামথিং লাইক দ্যাট, তাই না? এটা হচ্ছে তো সম্ভাবনা 7 অথবা তার চেয়ে কম পাওয়ার সম্ভাবনা। বোঝা গেছে কিউমুলেটিভটা কি? এই যেমন এইটা হচ্ছে একটা এটা একটা দেখে মনে হচ্ছে যে তোমার কি বলে হচ্ছে যে কি বলে, ওই আগেরটাই আর কি। হ্যাঁ এই যে ডাইসটাই, কিন্তু এটাই করা হয়েছে। এটা 1 চলে গেছে। হ্যাঁ যোগ করে করে কি বোঝা গেল জিনিসটা? জি স্যার। তো আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ কালকে আমরা একটু জয়েন্ট নিয়ে বলবো, আজকে তো শুধু একটা র্যান্ডম ভ্যালু নিয়ে কথা বললাম, নেক্সট হচ্ছে আমরা জয়েন্ট র্যান্ডম ভ্যালু নিয়ে কথা বলবো। ওকে জি স্যার।
তাহলে অ্যাপ্লিকেশন দুটো বোঝা গেছে, আমরা এটা কোন কাজে ব্যবহার করব, এই ধরনের যদি গ্রাফ পাই অথবা এই ধরনের যদি গ্রাফ তৈরি করতে পারি। হ্যাঁ, আমাদের কিন্তু ধরো যে ফাইনালি কি করতে হবে, যে এই যে এরকম যদি একটা ডিস্ট্রিবিউশন কার্ভ পাই, হ্যাঁ, তখন ডিসিশন মেকটা অনেক সোজা হয় এখান থেকে। তো অনেক কিছু বের করা যাবে এখান থেকে, আমরা ধীরে ধীরে বের করবো অবশ্য কোনটা। তো ওকে, আজকের মতো থাকতে হলে জি স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।